আজ প্রথম দ্বিতীয় কোনো পুরুষের সাথে মিলিত হলাম, তাও আবার নিজের ইচ্ছার বিরুদ্ধে বাধ্য হয়ে। কারণ আমি ওনার বিবাহিত বন্ধনে আবদ্ধ। হ্যাঁ, উনি আমার দ্বিতীয় স্বামী, আর আমি ওনার বিধবা বউ। 11 মাস আগে আমার স্বামী বৈদ্যুতিক দুর্ঘটনায় মারা যায়, আর তিনি মারা যাওয়ার সাথে সাথে আমার জীবন থেকে সব কিছু শেষ হয়ে যায়। এমনকি আমার দুটো বাচ্চাকেও কেড়ে নেওয়া হয় আমার কাছ থেকে। আমার 6 মাসের দুধের বাচ্চাটাকেও নিয়ে নিয়েছে তারা। ভালোবেসে বিয়ে করেছিলাম তাকে, তাই তাকে ছাড়া অন্য পুরুষের সাথে মিলিত হব এটা ভাবতেই পারিনি। কিন্তু নিয়তি আজ আমাকে এই পর্যায়ে এনেছে। বাধ্য হয়ে দ্বিতীয় বিবাহে করেছি। এবার পরিচয় পর্বটা সেরে নেই। আমার নাম হুমায়রা সুলতানা আখি। আমার প্রথম স্বামী মৃত রায়হান আহমেদ রনি। আমার বড় মেয়ে রাইসা বিনতে আসিয়া, বয়স 5 বছর, এবং ছোট মেয়ে রনিতা বিনতে আতিয়া, বয়স 6 মাস। আমার বর্তমান স্বামীর নাম আবদুল্লাহ ওমর সাজিদ। এখন মূল কাহিনীতে আসা যাক। আমার বর্তমান স্বামী পেশায় একজন মাদ্রাসা শিক্ষক, এবং তিনি অবিবাহিত হওয়া সত্ত্বেও আল্লাহর বিধান মতে বিবাহ করার সিদ্ধান্ত নেন। উনি সত্যি অনেক বড় ও ভালো মনের মানুষ। তা না হলে আমার মতো মেয়েকে বিয়ে করার কথা ভাবতেন না। উনি আল্লাহর বিধান মানে এই জন্যই এটা করতে পেরেছেন। আমাদের বিবাহ হয়েছে 3 দিন হলো। এর মধ্যে উনি কখনো আমাকে কোনোরূপ জোর করেননি এবং শারীরিক মিলনের জন্য। হয়তো উনি আমার অবস্থা উপলব্ধি করে কিছু বলেনি, কিন্তু আজকে ওনার দাদি কথা বলাগুলো শুনতে পেলাম আমি তো ওনার উপর হক, ওনার সম্পূর্ণ অধিকার আছে। তাই আর কিছু না ভেবে ওনার প্রাপ্য অধিকার ওনাকে দিলাম। আসলে মেয়েদের জীবনটা এমনই, সব সময় সব কিছু মানিয়ে নিয়ে চলা আমাদের পরিণতি। তা না হলে কি স্বামী মারা যাওয়ার সাথে সাথেই শোক কাটতে না কাটতে বাচ্চাগুলোকে কেউ কেড়ে নিতে পারে? আমি একজন মেয়ে, তাই ধৈর্য ধরে সব কিছু নীরবে কান্নায় সহ্য করে যাচ্ছি। আবার অন্য কোনো মেয়ে চাইলে আমার জীবনটা এরকম নাও হতে পারত। আল্লাহ চান বলে এত কিছু হচ্ছে, এটা ভেবেই নিজের কষ্টগুলোকে চেপে রেখেছি। কিন্তু আর কত লুকিয়ে রাখবো সব অনুভূতি? কথায় আছে, নারী পারে গড়তে, নারী পারে ধ্বংস করতে। এই কথাটার তাৎপর্য 16 বছর বয়স থেকে বুঝে গেছি, যেদিন আমার বাবা দ্বিতীয় বিয়ে করলো, আমার মা মারা যাওয়ার 40 দিন পার হওয়ার আগেই। সেদিন রাতে মায়ের কবরের পাশে বসে নীরবে কান্না করা ছাড়া আর কিছুই করার ছিল না। অবশেষে নিজেকে বোঝালাম যে আরেকজন মা পেলাম। কিন্তু বিয়ের 2 মাস যেতে না যেতেই সৎ মা তার অভিনয় দক্ষতা প্রমাণ করে দিল। আমি স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, বের হব এমন সময় তিনি মাথা ঘুরে পড়ে যাওয়ার নাটক করলো। ওনার এই অবস্থায় আমি আর পারলাম না স্কুলে যেতে। সারাদিন ওনার সেবা করলাম আর সংসারের সব কাজও সারলাম। কিন্তু রাতে বাবা ফিরলেন। উনি ওনার আসল রূপ দেখালো। উনি একদম সুস্থ হয়ে গেল আর বাবার সাথে স্বাভাবিকভাবে থাকলো। ভাবলাম হয়তো একটু সুস্থ হয়েছে, কিন্তু পরের দিন বুঝলাম উনি সব কিছুই ভান করেছে। কারণ ওনার ফোনে বলা কথাগুলো আমি আড়াল থেকে শুনতে পেয়েছি। উনি কাকে যেন বলছিল, আরে এখনও তো মাত্র শুরু, এরপর আরও কী করি শুনতে পাবি। নবাবজাদি পড়ালেখা আমি বের করছি। আমার স্বামীর এত টাকা ও মেয়ের পেছনে আমি কিছুতেই নষ্ট করতে দেব না। আর আমি এ বাড়ির কাজের বেটি না যে সব কাজ আমি করে খাওয়াবো। ওরে দিয়েই সব কাজ করাবো, তুই চিন্তা করিস না। কথাগুলো শুনে আমি বুঝলাম সৎ মা কখনো আপন মা হয় না। তাই ওনার কাছে ভালোবাসার পাওয়ার আশাটা ছেড়ে দিলাম। 3 দিন আমি মুখ বুজে সব কিছু সামলেছি। আমার বাবার একটা টিভি ফ্রিজের শোরুম আছে, তাই তিনি সারাদিন দোকানেই থাকে। রাতে বাসায় ফিরে বাবা সৎ মায়ের সাথে খেয়ে ঘুমিয়ে যায়। আমি খেয়েছি কিনা সেটাও মাঝে মাঝে সৎ মায়ের কাছে শুনে, কিন্তু আমাকে আর ডাকে না। আমার বাবা ভুলে গেছে আমি একা একা খেতে পারি না, তাই বাবা ফিরলে রাতে একসাথে আমি, মা আর বাবা একসাথেই খাই। এখন রাতের খাবার যে আর গলা দিয়ে নামে না, সেটা বাবার অজানা। পরের দিন যখন স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, তখন সৎ মায়ের পায়ের ব্যথা শুরু হলো। আজ ওনার দিকে না খেয়াল করে চলে গেলাম স্কুলে। আমার সবচেয়ে কাছের বান্ধবী মিতুকে সব খুলে বললাম আর অনেক কান্না করলাম।
কেন এমনটা হলো আমার সাথে? মিতু বলল, যা কিছু হোক, সামনে মাধ্যমিক পরীক্ষাটা যেন ভালোভাবে দেই। আরও কিছু কথা বলার পর স্কুল শেষে বাসায় ফিরে এসে যা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। বাবার আগে দাঁত কটমট করে আমার দিকে এমনভাবে এগিয়ে আসছে যেন আমি মহা অন্যায় করে বাসায় এসেছি, আর সৎমা বারান্দায় বসে কান্না করছে। বাবা কিছু না বলে আচমকা আমার গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। আমি কিছু বলার আগেই বাবা বলা শুরু করলো, সৎমাকে নিজের মা ভাবতে পারোনি? ভালো কথা, কিন্তু তাকে ডাইনি আর সংসার নষ্ট করে দিচ্ছি এগুলো কেন বলেছ? তার পায়ে লাগা দেখেও তুমি তাকে নাটক বলে মুখ বেঞ্চি দিয়ে নাকি চলে গেছো? এই শিক্ষা পেয়েছো স্কুল থেকে? যদি এরকমই শিক্ষা দেয়া হয় স্কুলে, তাহলে কাল থেকে আর স্কুলে যেও না। আর তোমার মাকে এরপর এমন কিছু বলবে যেন সে কষ্ট না পায়। তোমাকে নিজের মেয়ের মতোই তো মেনে নিয়েছে, তুমি কেন পারছো না? তোমার দোষগুলো তো সে বলতে চায়নি। আমি কসম দিয়েছি কারণ জানার জন্য, তাই সে বাধ্য হয়ে বলেছে। কতটা ভালোবাসে বাবু একবার। এসব বলে থেমে গেলেন। আমি চুপচাপ চোখের পানি ফেলছি আর ভাবছি, বাবা ও মহিলার কথায় আমাকে থাপ্পড় মারল। যে মেয়েকে বাবা একটু বকা দিলেই বাবা রাগ করতো মায়ের উপর, সে বাবা আজকে আমাকে মারল। দুঃখে কষ্টে সেদিন বিকেলে চলে গেলাম ছোট খালামণির বাসায়। মায়ের পর তিনি আমাকে মায়ের মতো স্নেহ করে। মা বেঁচে থাকতে খালামণি আমাকে তার কাছে রাখার অনেক চেষ্টা করেছে, কিন্তু আমি মাকে ছাড়া থাকতে পারি না জন্যই কখনো থাকিনি। মা মারা যাওয়ার পরও মায়ের কবর থেকে দূরে থাকতে পারবো না, এই জন্য বাসা থেকে আসিনি। কিন্তু আজ কেমন জানি মায়ের কোলে মাথা দিতে মন চাইছে। তাই মায়ের কবরে কিছুক্ষণ মাথা রেখে খালামণির বাসায় চলে আসলাম। আজ কেমন জানি খালামণির কোলে মাথা রাখতে মন চাচ্ছে, কারণ আমার মায়ের গ্রাণ আমি খালামণির কাছেই পাই। তাই এখানে এসেছি। আমি আসাতে খালামণি অনেক খুশি হয়েছে, কিন্তু আমার মুখ দেখে সাথে সাথে বুঝে গেল কিছু হয়েছে। তাই হাজার প্রশ্ন করা শুরু করলো। আমি তাকে জড়িয়ে ধরে শুধুই কাঁদলাম। রাতে খাইয়ে দিল আমাকে, তারপর মাথায় হাত বুলিয়ে আবার জানতে চাইল কি হয়েছে। আমি সব কিছু খুলে বললাম খালামণিকে। তারপর খালামণি খুব রেগে যা খুশি বলতে লাগলো বাবা আর ওই মহিলার নামে। আমি তাকে থামিয়ে অনুরোধ করলাম কিছু না করতে। আরও কথার পর ঘুমিয়ে গেলাম। পরের দিন খালামণি আমাকে না জানিয়ে আমাদের বাসায় চলে গেল, গিয়ে বাবাকে আর সৎমাকে যা কিছু বলল। আর বলে আসলো, আজ থেকে আখি আমার কাছেই থাকবে, ওর সমস্ত দায়িত্ব আমার। আমার মেয়েটা যখন এতই বোঝা তোমাদের কাছে, তাহলে সে আর আসবে না এই বাড়িতে। মা মরা মেয়েটাকে শোক কাটতে না কাটতে দ্বিতীয় বিয়ে করলে, এখন আবার গায়ে হাতও তুললে। এতটুকু বিবেকেও বাঁধল না আপনার? আরও অনেক কিছু বলে চলে আসলো। খালামণির একটা ছেলে, সেও বাহিরে থাকে, তাই ছোট থেকেই আমাকে কাছে রাখতে চায়। তাই এখন আর এক চুলও ছাড় দিবেন না আমাকে কিছু বলাতে। বাসায় এসে আমাকে সব জানালো, আমিও আর কিছু বললাম না। অন্তত এখানে থাকলে মায়ের ঘ্রাণটা তো পাবো, আর পড়াশোনাও করতে পারবো। এই ভেবে এখানেই থেকে গেলাম। এভাবেই দিনগুলো চলতে লাগলো। স্কুল থেকে ফেরার পথে মাঝে মাঝে মায়ের কবর জিয়ারত করতাম। এর মধ্যেই মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গেল। খুব ভালো করে পরীক্ষাগুলো দিলাম। শেষ পরীক্ষায় মায়ের কবরে গিয়ে অনেকটা সময় কাটালাম, অনেক কথা বললাম। তারপর আসার পথে বাবার সাথে দেখা হলো। বাবা সৎমাকে নিয়ে কোথায় যেন যাচ্ছে, আমাকে দেখে থামলো। আমি সালাম দিয়ে নিচের দিকে তাকিয়ে আছি। বাবা, কি খবর, কেমন আছো? পরীক্ষা কেমন দিলে? আলহামদুলিল্লাহ, ভালো। এদিকে কেন এসেছিলে? তোমার মায়ের কবরে এসেছো বুঝি? জি বাবা। সব কথা তো মায়ের সাথেই বলো। বাবা তো পর এখন, থাকো যেভাবে ভালো লাগে। সুখী খালামণি তোমাকে কতদিন ডাকবে সেটাই দেখব। আর তোমার খালামণিকে আমার হয়ে বলে দিও তোমার ভাই হতে চলেছে। স্বাদের অনুষ্ঠানে যেন আসে তোমাকে নিয়ে। আমি মাথা নেড়ে হ্যাঁ সূচক ইশারা করলাম, কারণ কথা বলার রুচি হারিয়ে গেছে। তাই পাশ কাটিয়ে চলে আসলাম। রাস্তা দিয়ে হাঁটতেছি আর ভাবছি, আমি খালামণির বাসায় আসার পর একটা বারও তো খোঁজ নিলে না বাবা। নিবে বা কেন? তোমার তো নতুন পুত্র সন্তান আসছে,
তাই মেয়েকে আর দরকার কি? কিন্তু আফসোস, আমি আমার ভাইটাকে কাছে পাবো না। এসব ভাবতে ভাবতে এগোচ্ছি, হঠাৎ একটা বাইক এসে আমার পেছন থেকে ধাক্কা দিল। আমি পড়ে গিয়ে আঘাত পেয়ে জ্ঞান হারালাম। প্রায় 3 ঘন্টা পর হুঁশ ফিরল। নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম। চোখ খুলে দেখে একটা ছেলে মাথায় হাত রেখে নিচে তাকিয়ে আছে। আমাকে দেখে তিনি বলা শুরু করলো, আপনি কি ঠিক আছেন তো? আপনার কি খুব কষ্ট হচ্ছে? নার্সকে ডেকে দিব? না, ঠিক আছি। কিন্তু কে আপনি? আমি রায়হান আহমেদ রনি। আমার বাইকে আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে। আসলে আমি কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ আপনি সামনে চলে আসলেন। ব্রেক করতে পারিনি, তাই লেগে গেছে। প্লিজ মাফ করে দিবেন। না, আসলে আমিও অচেতনভাবে চলছিলাম। আপনার কোনো দোষ নেই। কিন্তু আমার পরিবার খুব চিন্তায় আছে। আমাকে যেতে হবে এখনই। আপনার বাড়িতে ফোন করে বলেন তারা এসে নিয়ে যাক। আপনার পায়েও চোট লেগেছে, যেতে পারবেন না। আমার কাছে তো ফোন নেই। পকেট থেকে একটা ফোন বের করে দিয়ে বলল, এই নিন, কল করেন। আমি ফোনটা নিয়ে খালামণিকে কল দিয়ে সব কিছু বললাম। খালামণি শুনে অস্থির হয়ে গেলেন আর আসতেছি বললেন। কথা শেষে ফোনটা তাকে দিয়ে বললাম, আর ওনাকে বললাম, আপনি যেতে পারেন এখন। আপনাকে আর আমার জন্য সময় নষ্ট করতে হবে না। আপনি আমার অনেক উপকার করেছেন, ধন্যবাদ। কী উপকার করলাম আপনার? আর আমার কোনো সময় নষ্ট হচ্ছে না। আপনার পরিবার আসলে তাদের হাতে আপনাকে দিয়েই তবেই যাব। কিন্তু একটা কথা বুঝলাম না, আপনি আপনার মা বাবাকে কল না দিয়ে খালামণিকে কেন কল দিলেন? আপনি কি খালার বাসায় থাকেন? জি, আমি খালামণির বাসায় থাকি। এখানে কেন থাকেন? পড়াশোনার জন্য। আমার মা নেই, তাই খালামণির বাসায় থাকি। সরি, আমি জানি না, হয়তো কষ্ট দিলাম। না, ঠিক আছে। আপনার নামটাই তো জানা হলো না। হুমায়রা সুলতানা আখি। কিসে পড়েন? আজকে মাধ্যমিক পরীক্ষা শেষ করে দিলাম। ওহো, তুমি তো আমার অনেক ছোট। তোমাকে তুমি করেই বলি, ওকে। জানো আখি, আমারও মা মারা গেছে ছোটোবেলায়। তারপর বাবা যখন দ্বিতীয় বিয়ে করলো, তারপর সৎ মা আমাকে ভালোই দেখাশোনা করতো। তারপর আমাকে পড়াশোনার জন্য ঢাকা পাঠিয়ে দেয়। সৎ মায়ের ব্যবহারে হঠাৎ করে তখন পাল্টে যেতে লাগলো যখন উনি একটা ভাই জন্ম দিল। আমাকে টাকা কম পাঠাতো, বাবাকে বলতো, বাবা এখন রোজগার কমে গেছে, নিজে কিছু করো। সব কিছু পাল্টে যেতে লাগলো। বাবাও আর যোগাযোগ করতো না তেমন। 2-3 মাস পর পর সামান্য কিছু টাকা দিত। টিউশনি করে ইঞ্জিনিয়ারিং শেষ করলাম। তারপর বাসায় ফিরে শুনি বাবা গ্রামের বাড়ি ছেড়ে শহরে বাসা ভাড়া করে থাকছে তার দ্বিতীয় সন্তানকে মানুষ করার জন্য। বাবার সাথে দেখা করতে গেলাম। সৎমা বলল, তুমি এত ছোট বাসায় থাকলে মেহমানরা আসলে কোথায় থাকবে বলো? গেস্ট রুম তো আর শুধু জায়গা আছে। বাবাও একই মতামত দিল। তাই চলে আসলাম গ্রামে। তারপর চাকরি দরখাস্ত করে ঢাকায় চাকরিও পেয়ে গেলাম। তারপর থেকে আছি নিজের মতো। মাঝে মাঝে গ্রামে আসি। 4 দিন হলো এসেছি, এবার চলে যাব কিছু দিন থেকেই। আমি ওনার কথাগুলো শুনতে শুনতে কখন যে কান্না শুরু করে দিলাম নিজেও জানি না। আরে তুমি কাঁদছো কেন? চুপচাপ নিজের চোখে পানি মুছলাম। মনে মনে ভাবলাম, সব মা বাবা হারানো সন্তানরাই বুঝি বাবা মা না থাকার কষ্ট কী বোঝে। বিশেষ করে মা মারা গেলে সৎ মাগুলো কখনোই আপন মার মতো হতে পারে না। এরই মধ্যে খালামণি চলে আসলো। পরের দিন খালামণি আমাকে না জানিয়ে